কেটে গেছে বেশ কিছু ঘন্টা। সাফান অনেকে নিয়ে ব্যস্ত। ট্যাবলেট আকশির আশেপাশে ঘুরঘুর করছে। আনিস চৌধুরীকে জোর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে আকশি, সাথে ট্যাবলেটকেও। আনিস চৌধুরীকে দেখে রাখার জন্য ট্যাবলেটকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আদিয়াত ফরেন্সিক ল্যাবে গিয়েছে ফলাফল জানতে। আব্দুল সাহেবও অফিসের পানে ছুটেছেন। আজও পুরো অফিস তাকে সামলাতে হবে। মানুষটা বড্ড সহজ সরল, মনের মধ্যে কোনো প্যাচ নেই। আকশিদের কোম্পানির জন্য নিজের জানটা দিতেও প্রস্তুত আছে। আকশি কেবিনের বাইরে দাঁড়িয়ে তার প্রেয়সীকে দেখছে, মুখটা হাজারো বিষণ্ণতায় ঘেরা। ফিহাকে চেক আপ করে একজন মহিলা ডাক্তার কেবিন থেকে বের হতেই আকশির মুখোমুখি হলো। ডক্টর, পেশেন্টের অবস্থা কিরকম? দেখুন মিস্টার চৌধুরী, উনি এখন ভীষণ দুর্বল। তার এখন ফুল দমে রেস্টের প্রয়োজন। আপনার ওয়াইফ মিসেস চৌধুরীর নিজেরও একটুও খেয়াল রাখে না, সারাক্ষণ টেনশন করে কোনো ব্যাপার নিয়ে। খাওয়া দাওয়া নিশ্চয়ই ঠিক মতো করে না। পুষ্টিকর খাবারের ধারে কাছেও মনে হয় যায় না, যার কারণে উনি এরকম দুর্বল হয়ে গিয়েছে। খাবারের দিকটা কড়া করে নজরে রাখবেন, উনি যাতে স্বাস্থ্যসম্মত খাবার খায়। ধন্যবাদ ডক্টর। ওয়েলকাম মিস্টার চৌধুরী, নিজের ওয়াইফের খেয়াল রাখেন। আমি আসছি। ডক্টর চলে যেতেই আকশি বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ফিহার জন্য ভীষণ মন খারাপ করেছে। মেয়েটা নিজের খেয়াল না রেখে ওদের পরিবারের জন্য নিজের ক্ষতি করলো। তারপরেও অনির চিন্তা ওর কাছে সবার আগে। পৃথিবীর সব মা মনে হয় এমনই হয়। সাফানের থেকে জানলাম ফিহা স্লিপ কেটে পড়ে যাওয়ার পরেও শক্ত করে অনেকে ধরে রেখেছিলাম যাতে ওর কিছু না হয়। আমার মা থাকলে বোধ হয় আজকে আমারও ক্ষতিগুলো মেনে নিতে পারতো না। অনেক কষ্ট পেত বড় ভাইয়ের জন্য। সে ছোট্টবেলায় তোমায় দেখেছিলাম মা, চেহারাটা আবছা আবছা মনে আছে। ছবিতে দেখলেও মনে তোমার ছবি আঁকা আছে। তোমায় কি ভোলা যায়? তুমি যেখানে থাকো ভালো থাকো। আল্লাহ যেন তোমাকে বেহেশত নসিব করে। তুমি ছোট থাকতে আমাদের জন্য কত দোয়া করেছ, সেই দোয়া আল্লাহ নিশ্চয়ই কবুল করেছে। কারণ তোমার দোয়া না থাকলে আজ আমি বেঁচে ফিরতে পারতাম না। আল্লাহর রহমত আমার সাথে আছে। তোমার ছাড়া পৃথিবীটা ফাঁকা ফাঁকা লাগে। এখন তোমার মতো আমার কেউ আঁচল দিয়ে মুখ মুছে দেয় না। আমি অসুস্থ হলে কেউ মাথায় জলপট্টি দিয়ে দেয় না। দুধ খাওয়ার জন্য কেউ পেছন পেছন ছুটে না। তোমার মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না মা, কেউ না, কেউ পারবে না। মা মাত্র একটা অক্ষরের একটা শব্দ। এই শব্দটার তুলনা হয় না অন্য কিছুতে। পৃথিবীতে যদি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে পারে সে হলো আমাদের মা, যে নিঃস্বার্থে সন্তানের জন্য নিজের জীবন বাজি রাখতে পারে। সন্তানের দুঃখ কষ্টে যার চোখ পানি সবার আগে আসে সে হলো মা। মায়ের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। সন্তান হাজার ভুল করলেও তাকে ক্ষমা করে বুকে টেনে নেয়। পৃথিবীর সকল মানুষ আমাদের গলা ধাক্কা দিয়ে ফেলে দিল, মা তার সন্তানকে কখন ফেলে দিতে পারে না, বুকের মাঝে আগলে রাখে। শত ঝড় ঝাপটা মোকাবেলা করে তিনি আমাদের মাথা উঁচু করে বাঁচতে শেখায়। কিন্তু আমরা সেই মাকে বৃদ্ধাশ্রমে ফিরে আসার সময় একটুও কষ্ট পাই না। যখন তাকে হারিয়ে ফেলি তখন বুঝি মায়ের গুরুত্ব। একটা প্রবাদ আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। ঠিক তেমনি মা শেষ বয়সে এসে আমাদের থেকে অবহেলা অনাদর পেয়ে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যায়। একবারও চিন্তা করি না জীবনের প্রথম বয়সে যদি আমাদের মা আমাদেরকে এত আদর যত্ন দিয়ে বুকে আগলে না রাখত তাহলে আজ আমরা ধরনের বুকে পা ফেলে চলতেই পারতাম না। তাই এখন সব আছে, মা থাকতে মায়ের মর্মটা বুঝুন। সমুদ্রের পানি দিয়েও যদি আমরা মায়ের গুণগান লেখা শুরু করি তাহলে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু মায়ের গুণগান, আত্মত্যাগ, ভালোবাসা, স্নেহ, আদর যত্ন কখনো শেষ হবে না। মায়ের কথা মনে হতে হাঁটু গেড়ে বসে দুই হাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েছে আকাশে। কি হয়েছে আকাশী, তুমি কাঁদতেছো কেন? কই কিছু হয়নি তো, আমি ঠিক আছে। আমিও একটা ছেলে আকাশী, তাই তোমার যে কিছু হয়নি এই কথা আমি বিশ্বাস করছি না। তুমি অনেক সময় ধরে কাঁদতেছিলে, কি হয়েছে বলো আমায়? ছেলেরা তো সামান্য কারণে কাঁদে না, যখন সে নিজের সাথে যুদ্ধ করে হেরে যায় তখন কাঁদে। আমি বলতে পারো হয়তো তোমার মনের বোঝাটা হালকা হবে। ব্যাস এমনি, কিছু হয়নি। হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল, অনেক মিস করছি তাকে। এই জন্য মন খারাপ করছো তুমি? আমি ভাবলাম কি না কি হলো। তোমার তো তাও ভালো, তুমি জানো তোমার বাবা মাকে, তাদের পরিচয় বড় হয়ে যাও। আর আমিও ফিহা, আমার তো আজ পর্যন্ত এটাও জানলাম না আমাদের বাবা মা বেঁচে আছে না মারা গেছে, তাদের নাম কি,
কি আমাদের বংশ পরিচয়? কারা জানি এতিমখানায় দয়া করে ফেলে রেখে গিয়েছিল। সেই সুবাদে এখনো বেঁচে আছি, নয়তো কবে শিয়াল কুকুরের খাদ্য হয়ে যেতাম। বেঁচে আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। এর থেকে বেশি আর কি হতে পারে বলো? আকশি অবাক চোখে সাফানের দিকে তাকিয়ে আছে। নিজের মা নেই বলে সে দুঃখ পাচ্ছিল। তার কাছে মনে হয়েছিল সেই পৃথিবীর সবচেয়ে বড় অসহায়, কিন্তু তার থেকে অনেক মানুষ আছে যাদের কেউ নেই। এটা ভেবে আকশির সব মন খারাপ উধাও হয়ে গেল। আকশির বাবা আছে, টাকা আছে, নিজস্ব বাড়ি গাড়ি বিজনেস আছে, কিন্তু অনেক মানুষের তো তাও নেই। তাহলে সে নিজেকে কেন অসহায় ভাবে? সাফানের কিছু নেই, তারপরেও সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। কিন্তু তার কেন এত আক্ষেপ? হ্যাঁ, তার পৃথিবীর সবচেয়ে মূল্যবান ব্যক্তি মা নেই, কিন্তু তার বাবা ভাই তো তার সাথে ছিল। কিন্তু সাফানের তো তাও নেই। সেজন্য গুরুজনেরা বলতো, নিজের থেকে নিচু স্তরের লোকদেরকে দেখো, তাহলে তোমার মনে হবে তুমি সত্যি সুখী। উপরের স্তরের মানুষকে দেখলে আফসোস ছাড়া আর কিছুই পাবে না। দুপুরে একসাথে খাবার খেয়ে নিল সাফান ও আকশি। দুজনের মধ্যে কয়েক ঘন্টায় ভালো সম্পর্ক গড়ে উঠেছে। সাফানের থেকে ফিহার ব্যাপারে বেশ ইনফরমেশন জোগাড় করে ফেলেছে সে। সাফানকে আকশি বারবার চলে যেতে বললেও সাফান মানা করে দিয়েছে। ওর একটাই কথা, ফিহা সুস্থ না হওয়া পর্যন্ত সে এখানেই থাকবে। আকশিও আর জোর করলো না। দুজন একসাথে কেবিনের বাইরে থাকা চেয়ারে বসে গল্প করছে। হঠাৎ অনেক ঘুম থেকে জেগে গেল। সাফান অনিকে নিয়ে আসতে গেল। অনিকে ফিহার পাশেই রেখে এসেছিল। সাফান যাওয়ার পর ধীর পায়ে আদিয়াত এসে আকশির পাশের সিটে বসলো। কি রিপোর্ট দিল? ফিডারে থাকা দুধে কি কিছু মেশানো ছিল? আদিয়াত হাতে থাকা রিপোর্টের ফাইলটা আকশির দিকে বাড়িয়ে দিল। আকশির রিপোর্ট পড়ে চোখ মুখ শক্ত করে ফেলল। ওর এত বড় সাহস! আমার মেয়ের ফিডারে কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়েছে। এর শাস্তি ওকে অবশ্যই পেতে হবে। আমি তোকে ছাড়বো না রিয়ানা। আমারও ঠিক তোর মতোই রাগ উঠেছিল। আমি যদি এই মুহূর্তে রিয়ানাকে সামনে পেতাম তাহলে গলা টিপে মেরে ফেলতাম। একটা ছোট বাচ্চার সাথে কেউ এরকম করতে পারে? ছি, কতটা নিচে মন মানসিকতা! আমার ওকে নিজের হাতে খুন করতে ইচ্ছা করছে। কতটা খারাপ হলে কি এমনটা করতে পারে? হাইপার হোস না, এখন তো আমাদের হাতে প্রমাণ আছে। আমরা নিশ্চয়ই ওকে এর যথাযথ শাস্তি দেব, কিন্তু এখন ফিয়ার দিকে তোর নজর দিতে হবে। ঠিক বলেছিস। সাফান অনিয়াকে নিয়ে চলে এলো। সাফানের কোল থেকে অনিকে নিজের কোলে নিল আকশি। কেমন আছো মামুনি? তুমি এখন মাম্মিকে পেয়ে আমায় ভুলে গেছো? অবশ্যই ভুলবেই তো আমাকে। আমাকে তো তুমি এর আগে কখনো দেখোনি। তুমি তো গুড গার্ল। তাহলে এখন ফিডারে থাকা সব দুধটুকু খেয়ে নাও। অনি ফিডারের চুষনি মুখে দিয়ে বসে আছে। এক চুমুকও গিলেনি। বেশ কিছু সময় ব্যয় করেও আকশি অনিকে এক ফোঁটাও দুধ খাওয়াতে পারলো না। আকশি বিরক্ত হয়ে যাচ্ছে। আকশির মুখের কন্ডিশন দেখে আদিয়াত ও সাফান দুজন একসাথেই হেসে উঠল। বেশি করে হাসো, দিন তো তোমাদেরই। আমি চিন্তা করছি ফিহা অনেকের সামনে কি করে। বাপরে, এখন জাদুষ্ট হয়ে গেছে, আর তো দিন পড়ে আছে। শুধু শুধু তো ফিহার ওনার মা হয়নি। মা হতে হলে অনেক দায়িত্ব লাগে। সেই দায়িত্বগুলো পালন করে বলেই ফিহা অনির কাছে তার নিজের মা হতে উঠেছে। উনি এখন ফিহাকে ছাড়া কিছু বুঝে না। তাও তো দেখতেই পাচ্ছে। আমি যে এই মা আর মেয়েকে কি করে পটাবো তার টেনশনে মরে যাচ্ছে। চোখ দুটো ভার হয়ে আছে ফিহার। পিট পিট করে চোখ খুলে চারপাশ দেখতে লাগলো। মাথাটা অনেকটা হালকা লাগছে। চারিদিকে তাকিয়ে ফিহা বুঝতে পারলো ও এখন হসপিটালে। সকালের কথা মনে হতেই ধপ করে উঠে বসতে চাইলে কোমরে ব্যথা অনুভব করলো। অনেক কথায় সকালে তো ওকে কিছু খাওয়ানো হয়নি। ধীরে ধীরে সকালের ঘটনা মনে পড়ে গেল। শক্তি জোগাড় করে উঠতে নিলে নার্স এসে বাধা দিল। আরে ম্যাম, আপনি করছেন কি? আপনি অসুস্থ, এভাবে উঠতে পারবেন না। আপনি রেস্ট নিন, শরীর ভীষণ দুর্বল, যে কোনো সময় পড়ে যেতে পারেন। নার্স, আমার বাচ্চা কোথায়? সারা সকাল ও মুখে কিছু দেয়নি। আমার মেয়ে আমাকে ছাড়া কারো হাতে খায় না। আপনার মেয়ে আপনার স্বামীর কাছে আছে, আপনি নিশ্চিন্তে থাকুন প্লিজ। ম্যাম, আপনি হাইপার হবেন না। আমার স্বামী? আপনার স্বামী। আমি কি তাকে ডেকে দিব? আপনার মেয়েকে নিশ্চয়ই আপনার দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ, খুব দেখতে ইচ্ছে করছে। আপনি কি আমাকে একটু ধরে বসিয়ে দিবেন? নিশ্চয়ই। ফিহাকে ধরে নার্স বসিয়ে দিয়ে আকশির কাছে চলে এলো। ফিহা এবার নিজের দিকে তাকালো। শরীরে হসপিটালের আকাশি কালার পোশাক, হাতে স্লাইন লাগানো। আকশির সামনে এসে নার্স বলল, এখানে পেশেন্টের স্বামীকে? জি আমি। এভাবে তাকিয়ে আছিস কেন? আমি
কি ভুল কিছু বলেছে? কিছু বলবেন? পেশেন্টের জ্ঞান ফিরেছে আর বাচ্চাকে দেখতে চাইছে। আপনি বাচ্চাকে নিয়ে ভেতরে যান। আকশি ভীরু পায়ে গুটি গুটি পা ফেলে ফিহার সামনে যেতে লাগলো। ভেতরে ভেতরে অনেক আনইজি ফিল করছে। ফট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। দরজা খোলার শব্দে ফিহা সেদিকে তাকাতেই অবাক হয়ে গেল। ওর সামনে অনেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আকশি চৌধুরী। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। ধীর গতিতে আকশি ফিহার সামনে এলো। আকশি থেকে ফিহা অনেকে কোলে তুলে নিল, কিন্তু হাঁ করে আকশির দিকেই তাকিয়ে আছে ফিহা। আকশি এক হাতে ফিহাকে জড়িয়ে ধরে ফিহার দিকেই তাকালো। ফিহা এতটাই অবাক হয়েছে যে নিজের বাহু থেকে আকশির হাত সরাতেও ভুলে গেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। কোলে ছোট বাচ্চা, মনে হচ্ছে সদ্য বাবা মা হওয়া দম্পতি। আদিয়াত এবারও ঠিক সময় একটা ফটো তুলে নিল। আকশির পেছনে পেছনে এসেছিল। এদের দুজনকে এভাবে দেখে ছবি তোলার লোকটা সামলাতে পারেনি। পকেট থেকে মোবাইল বের করে বেশ কিছু ছবি তুলে ফেলল। 7 দিন পর ফিহা অনেকটা সুস্থ। অবশ্য তা সম্ভব হয়েছে আকশির জন্য। এই 7টা দিন আকশি ফিহার সাথে আঠার মতো লেগেছিল। ফিহার কোনটা প্রয়োজন, কি খাবে, ঠিক মতো ওষুধ খেয়েছে কিনা, কোথায় যাবে, কি করবে, ইত্যাদি ইত্যাদি সব কিছুর খেয়াল রেখেছে আকশি। প্রথম ফিহা বিরক্ত হলো এখন হয় না, বরং আকশির কেয়ারিংগুলোর মাঝে ভালো লাগা খুঁজে পায়। একটা কেয়ারিং ছিল সব মেয়েদের পছন্দ। অতিরিক্ত কেয়ার যদিও বা একসময় বিরক্তির কারণ হয়, তবুও মেয়েরা মন প্রাণ দিয়ে ঠিকই যত্নশীল ছেলে চায়। ফিহাও তার ব্যতিক্রম ছিল না, কিন্তু অনেক চিন্তা মাথায় আসার পর বিয়ের চিন্তায় মাথা থেকে ঝেড়ে ফেলেছিল। এখন আকশিকে দেখে নতুন করে স্বপ্ন দেখতে ইচ্ছে করে। এক কথায় বলতে গেলে 7 দিনে আকশির প্রতি ফিহা অনেকটা দুর্বল হয়ে গেছে। লাগেজে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে ফিহা। আজ সে চৌধুরী বাড়ি থেকে চলে যাবে। কল করে সাফানকে চলে আসতে বলেছে। ফিহার বর্তমান ধারণা আকশি যেহেতু ফিরে এসেছে, তাই এখন এই বাড়িতে ওর থাকার কোনো মানে হয় না। এই বাড়ি থেকে চলে যাবে কথাটা ভেবে গতকাল রাত থেকে কান্না করে মুখ চোখ ফুরিয়ে ফেলেছে। অনিয়া আনিস চৌধুরীও ট্যাবলেটকে আর দেখতে পারবে না মনে করে আরেক দফা কান্না করে নিল। সাফান চলে এসেছে। সোফায় পায়ের উপর পা তুলে ফিহার কাণ্ড কারখানা দেখে মিট মিট করে হাসছে। হাসছেন কেন? তুই যখন এদের ছেড়েই যেতে পারবি না, তাহলে লেগেজ গুছাচ্ছিস কেন? কে বলেছে আমি যেতে পারবো না? এতদিন চৌধুরী বাড়ি সামলানোর কেউ ছিল না, তাই আমি ছিলাম। এখন এই বাড়িতে ছোট ছেলে এসে গেছে, আমার কাজ শেষ। অফিস, সংসার, বাচ্চা সব তিনিই সামলাবেন। আমাকে তো এখন কোনো প্রয়োজন নেই, তাই আমি চলে যাচ্ছি। আমি কারো ঘরে বোঝা হয়ে থাকতে চাই না। কান্না করছিস কেন? অনেকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, অনেক মিস করবো ওকে, তারপরেও চলে যেতে হবে। তুই তো মিসেস চৌধুরী, কথাটা ভুলে গেছিস? তোর সংসার, মেয়ে, শ্বশুর ছেড়ে চলে যাবি? আমি তো সারা জীবন এই পরিচয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তা আর হলো কোথায়? আমরা তো অনেক কিছুই চাই, কিন্তু সব কি পূরণ হয়? তুই কি পাগল হলি ফিহু? তুই চলে গেলে অনির কি হবে ভেবে দেখেছিস? ওই ছোট্ট দুধের বাচ্চাটা তোকে ছাড়া কিছু বুঝে না। তুই চলে গেলে মারা যাবে তোর শোকে। একদম উল্টাপাল্টা কথা বলবি না। আমি চলে গেলে সবাই ভালো থাকবে। একশো চৌধুরী কোনো ভালো মেয়েকে বিয়ে করে নেবে, তাহলে তো অনেক একটা ভালো মা পেয়ে যাবে। তোর মাথার কয়টা স্ক্রু ঢিলে হয়েছে আমাকে বলবি কি? তোর মতো যে অনেকে অন্যকেও ভালোবাসবে তার গ্যারান্টি কি? এমন হতে পারে তার অবহেলায়, অনাদারে, অযত্নে আমাদের মতো করে বড় হবে অনি। তুই কি এটা মেনে নিবি? বাচ্চাটার সাথে তুই এমনটা করিস না। ওর কি দোষ বল? যদি আশি চৌধুরী না আসতো তাহলে আমি পুরো পরিস্থিতি সামনে নিতাম, কিন্তু এখন তো উল্টো হয়ে গেছে। আমি বাড়িতে কোন পরিচয় থাকবো বলতো? আমি কারো বোঝা হতে চাই না, সুতরাং আমি চলে যাব। কেউ আমাকে কিছু বলেনি, সবার থেকে অপরন্ত ভালোবাসা পেয়েছি, কিন্তু আমার মতো মেয়ের কপালে যে এসব নেই রে। আমি কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। এখানে দয়ার কি হলো? তুই এতদিন যেভাবে ছিলি সেভাবেই থাকবি। না, সেটা হয় না। আশি চৌধুরী বেঁচে না থাকলে আমি মিথ্যে সম্পর্ক নিয়ে বাড়িতে থাকতে পারতাম, কিন্তু সে বেঁচে থাকা অবস্থায় তার বাড়িতে মিথ্যে পরিচয় কি করে থাকি বল? আমি আর চলে যাচ্ছি, এটাই আমার শেষ কথা। তুই যদি আমাকে তোর সাথে নিতে চাস তো চুপচাপ নিয়ে চল, যদি নিতে না চাস তাহলে সাফ সাফ বলে দে, আমার ব্যবস্থা আমি করে নেব। আমি সেটা বলিনি যেটা তুই বুঝেছিস। আমি অনিয়ার দিকে তাকিয়ে তোকে এখানে থাকতে বলছি। তুই আকশিকে বিয়ে করার প্রস্তাবে রাজি হয়ে যা। ছেলেটা ভীষণ ভালো, ওকে বিয়ে করলে এসব কিছু তোকে ছাড়তে হবে না। তুই মিসেস চৌধুরীর পরিচয়ে বাঁচতে পারবি। আমি তো দিন তাদের সবকিছু দেখে রেখেছি, সেই কারণে তার ঋণ চোখতো আমাকে বিয়ে করতে চাইছে, এছাড়া আর কিছুই না। তোর ধারণা মিথ্যা।
আমি এসব ব্যাপার আর একটা কথাও বলতে চাই না। তুই বাইরে অপেক্ষা কর, আমি আসছি। আমার কথাটা বোঝার চেষ্টা কর তুই। প্লিজ সাফান, প্লিজ, আমি তোর কাছে হাত জোড় করছি, তুই এসব কথা আর বলিস না, আমি মনের জন্য অনেক কষ্ট হয়। কথাগুলো বলে ফিহা বেডে বসে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে। সাফান ধীর পায়ে রুম থেকে বের হয়ে গেল। দরজার পাশে উনিকে কোলে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে আকশি। ভিতরে সব কথাই সে শুনতে পেরেছে। মনের আকাশে একরাশ বিষণ্ণতা ঘিরে ধরেছে। ফিহাকে নিয়ে সংসার করার যে সুপ্ত বাসনাটুকু জেগে উঠেছিল তা এখন উড়ু উড়ু করে ফালাতে চাইছে। সাফানকে আকশি পাঠিয়ে দিল ফিহাকে বোঝানোর জন্য, কিন্তু কাজ হলো না। আই এম সরি ব্রাদার, আমার কথা মানলো না। ওর ধারণা তুমি ওর উপর দয়া করছো। তুমি ওকে বলে দাও না কেন তুমি যে ফিহুকে ভালোবাসো। মেয়েরা না আগে কেউ ভালোবাসলে আগে থাকতেই বুঝতে পারে, তাহলে ও কেন বোঝে না? এই কয়েকদিন আমার সবটুকু দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বুঝতে চাইনি। সব কথা কি মুখে বলে দিতে হবে? আমার অপরাধ হয়ে গেছে। কাল রাতে যদি ডাইনিং টেবিলে বাবার সামনেও কি বিয়ের কথা না বলতাম, তাহলে হয়তো ও আমাদের ছেড়ে যেতে চাইতো না। অন্তত পক্ষে আর কিছুটা দিন তো আমার চোখের সামনেই থাকতো। বাবা বোঝালো, আমি বোঝালাম, অনেক দোহাই দিলাম, তারপরও কাজ হলো না। ওর আত্মসম্মান এত বেশি, তাহলে চলে যাবো। আমি মানা করবো না। আমি কখনো বলবো না যে আমি ওকে ভালোবাসি। আমি কখনো বলবো না যে আমি ওকে ভালোবাসি। ওর যদি আমাদের প্রতি কোনো ভালোবাসা না থাকে, তাহলে আমার ভালোবাসা তো পুরোই ফিকে। কি দরকার মিথ্যে সম্পর্কে বেঁধে রাখার? আমি ওর উপর কোনো দয়া করছি না। আমি ভালোবেসে ওকে বিয়ে করতে চাইছি, সারা জীবন নিজের কাছে রাখতে চাইছে। আমার কথা বাদ দিলাম, কিন্তু অনেক কি দোষ করেছে? অনেকে এত বড় শাস্তি কেন দিতে চাইছে ফিহা? ও জানে না ওকে ছাড়া অনেক বাঁচবে না? এখনো মায়ের দায়িত্ব কোথায় গেল? কোনো মা কি তার সন্তান কি অবস্থায় ফিরে যেতে পারে? তুমি বলো সাফান। ফিহু মনে করেছে তুমি ওর প্রতি দয়া করছো। এতদিন তোমাদের সবকিছু দেখে রেখেছে, সেই জন্য তুমি ওকে বিয়ে করতে চাইছো। কিন্তু ওর ধারণাটা সম্পূর্ণ ভুল। তুমি ওর ভুল ধারণাটা দূর করে দাও। ফিহা ছোটবেলা থেকে কারো কাছে দয়াবদ্ধ হয়ে থাকতে চাইতো না। ওর কথা মেয়ে হয়েছে বলে কি মাথা নিচু করে থাকবো নাকি? ওদের সাথে সমান তলে মাথা উঁচু করে বাঁচবো। নিজের আত্মসম্মানে আঘাত জীবনেও মেনে নেয়নি। কিন্তু এখানে তোর আত্মসম্মানের কোনো কথা উঠছে না। ওর থেকে যাতে ভবিষ্যতে কেউ চোখ তুলে না তাকাতে পারে সে ব্যবস্থা করতে চেয়েছিল। আজও বাড়ি ছেড়ে চলে গেলে দুদিন আগে হোক বা পরে সবাই তো জেনে যাবে ফিহা আমার বউ ছিল না। তখন ওর দিকে সবাই আঙুল তুলবে। কে যেন আঙুল তুলতে না পারে, সেজন্য আমি ওকে বিয়ে করতে চাইছি। ওর চরিত্রে কেউ যাতে দাগ লাগাতে না পারে। কিন্তু ফিহা তো আমাকে ভুল বুঝছে। সবচেয়ে বড় কথা, আমি ওকে ভালোবাসি। ওকে ছাড়া অন্য কাউকে নিজের লাইফ পার্টনার হিসেবে আমি ভাবতে পারছি না। আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি আকশি, কিন্তু পাগলিটা কেন বুঝতে চাইছে না সেটা আমি বুঝছি না। আকশি চোখের পানি বুঝতে বুঝতে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। সাফান দীর্ঘ শ্বাস ছেড়ে সিঁড়ির রেলিং ধরে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আনিস চৌধুরী মন খারাপ করে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। টেবলেটও তার পায়ের কাছে মুখ গুজে বসে আছে, চোখে পানি চিকচিক করছে। আপনাদের সবার হয়তো ফিহার ওপর রাগ উঠতে পারে, কারণ ফিহা একটু বেশি বুঝছে। কিন্তু ফিহা যেহেতু শিওর জানে না আকশি ওকে ভালোবাসে, এমনটা করে স্বাভাবিক। আর ফিহার মনে ভুল ধারণা জেগেছে যে ফিহাকে আকশি দয়া করেছে, তাই ফিহা এ বাড়িতে থাকতে চাইছে না। কিন্তু অনির দিকটা না দেখায় ওর উপর রাগ করা শ্রেয়। তবে ফিহার পরিস্থিতি নিজেকে দাঁড় করালে আপনার কাছেও নিজের আত্মসম্মানটাই আগে এসে হানা দিবে। পুরোটা পর্ব শেষ করে একটু ভেবে দেখবেন, এর আগে ফিহার উপর রাগ করেন না। ফিহা লাকেশ টানতে টানতে নিচে নেমে এলো। সোফার দিকে তাকাতে সবাইকে দেখতে পেল। ফিহাকে দেখে অনি তার ছোট ছোট হাত দুটো ওর দিকে বাড়িয়ে দিল, যাদিকে ফিহার বুকটা দুমড়ে মুচড়ে ঝড় শুরু হয়ে গেল। বুক ফিরে চিৎকার আসছে। আনিস চৌধুরীও শূন্য দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ফেলছেন। আদিয়ান কিছু সময় আগে এসেছে, দুই হাত ভাঁজ করে মুখটা গুমরা করে মেঝের দিকে তাকিয়ে আছে। যত কিছুই হোক, ও তো আকশির বন্ধু। আকশির মনের অবস্থা ওর থেকে ভালো আর কে বুঝতে পারবে। ফিহাকে দেখেই ট্যাবলেট খুশি মনে ওর দিকে ছুটে এলো। ফিহা লাকেশ রেখে হাঁটু মুড়ে ট্যাবলেটের মাথায় হাত বুড়িয়ে দিল। একদম দুষ্টুমি করবি না, সবার খেয়াল রাখবি, সব সময় তাদের পাশে থাকবি। তুই থাকতে অনেক যদি কোনো ক্ষতি হয় তাহলে তোকে আমি ছাড়বো না। অনেক রাগ অভিমান গালমন্দ করেছি তোকে, প্লিজ মাফ করে দিস। পারলে আমাকে ভুলে যাস। বাবার খেয়াল রাখিস, কখনো তাদের নজরের বাইরে যাস না। ভালো থাকিস।
ফিহার গলায় কান্না জড়িয়ে আসছে। টেবলেটের কাছ থেকে উঠে যেতে নিলে ফিহার হাতটা ধরে বসলো টেবলেট। করুণ চোখে তাকিয়ে রইল ফিহার দিকে। টেবলেটের চোখ দুটো যেন জ্বলছে। কোথাও যেও না আমাদের ছেড়ে। ফিহা অন্যদিকে তাকিয়ে হাতটা ছাড়িয়ে নিল। ভিউ পায়ে আনিস চৌধুরীর সামনে এসে বসলো। আনিস চৌধুরী ফিহাকে দেখে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। আমাকে ভুলে যাও না বাবা, আমি কখনো আপনাকে খারাপ চাইনি আর চাইবও না। আজ প্রথম আপনার কথা অবাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, মাফ করে দিবেন আমাকে। আমি কারো মনে কষ্ট দিতে চাই না। ওষুধগুলো ঠিক মতো খাবেন, অসময়ে সময়ে অনির সাথে সময় ব্যয় করবেন, শরীরের যত্ন নেবেন। আমি নেই বলে অনিয়ম শুরু করে দিয়েন না। আমি প্রতিদিন ফোন করে আপনার খোঁজ নেব। আপনার ছোট ছেলের জন্য একটা মিষ্টি বউ আর অনির জন্য একটা পারফেক্ট মা খুঁজে নেবেন। আমাদের জন্য তোমাদের ভাবতে হবে না। আমরা তোমার কেউ হই নাকি যে আমাদের চিন্তা করবে? সবার কথা যদি সত্যি তুমি ভাবতে, তাহলে আমাদের এভাবে একা ফেলে কখনো চলে যেতে পারতে না। অনেকে নিজের সন্তান মনে করলে আজ ফেলে রেখে চলে যেতে পারতে না। আমরা বাঁচি মরি তাতে তোমার কি? তুমি এখন আসতে পারো। আনিস চৌধুরী রেগে কঠিন গলায় ফিহাকে কথাগুলো শুনিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। ফিহা এক দৃষ্টিতে তার চলে যাওয়ার পানে তাকিয়ে রইল। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আঁচল দিয়ে চোখ মুছে আকশির সামনে গিয়ে দাঁড়ালো। অনি ফিহাকে দেখে ভীষণ কান্না করছে। হাত বাড়িয়ে অনিকে নিতে গেলে আকশি দুপা পিছিয়ে গেল। একটি বার আমার কোলে দেন না অনিকে, 1 মিনিটের জন্য দেন। আমি তো আর কখনো কোলে নিব না, প্লিজ একটি বার দিন। মেঝে মায়ের জড়িয়ে কি লাভ ফিহা? তুমি তো চলে যাবে, তাহলে অনির প্রতি দরদ না থাকলে ভালো হয়। তুমি আমাকে ভুল বুঝলে, একবার আমাদের কথা চিন্তা করলে না। তোমাকে ছাড়া তোদের বাচ্চাটা কি করে থাকবে সেটাও ভাবলে না। আমি তোমাকে বিয়ে করে এবারের বউ হিসেবে যথাযোগ্য মর্যাদা দিতে চেয়েছিলাম, অনির মা হিসেবে গ্রহণ করতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগটা তুমি দিলে না। এখন অনেকে নিয়ে কি করবে তুমি? বাবার কথা শুনলে না, তুমি চলে যাও। আর সম্পর্কের দোয়াইতে আটকে রাখবো না আমি তোমাকে। সাফান চল। লাকেজ হাতে নিয়ে সাফানের সাথে সদর দরজা পেরিয়ে বের হয়ে গেল ফিহা। মাঝ রাস্তা পর্যন্ত এসে পেছনে তাকালো। নীরব ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আকশি ও আদিয়াত। টেবলেট ছুটে ফিহার পিছু আসতে চেয়েছিল, কিন্তু আকশি আটকে রেখেছে। অনেক প্রচুর কান্না করছে। দোতলার দিকে তাকাতে দেখতে পেল আনিস চৌধুরী বারান্দায় দাঁড়িয়ে আছে, চশমার ফাঁক দিয়ে চোখের পানি মুছছে। গেট পার হওয়ার আগে ফিহা শুনতে পেল অনির কান্নার বেগ বেড়েই চলেছে। ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আরেকবার ভেবে দেখ ফিহু, তুই ভুল করছিস। এখনো সময় আছে, ফিরে যা। এটা তোর নিজের সংসার। আকশি তোকে অনেক ভালোবাসে, কোনো দয়া দেখাচ্ছে না। আকশি আমায় ভালোবাসে? সবকিছু আগে আগে বুঝে যাস, আর এই সামান্য ব্যাপারটা বুঝলি না? পেছনে তাকিয়ে দেখ, ও তোর জন্য কান্না করছে। ফিহা পেছনে তাকিয়ে দেখলো আকশি শার্টের হাতা দিয়ে চোখ মুছছে। অবাক চোখে ফিহা সামনের দিকে তাকালো। তুই না অনির মা? কোনো মা কি তার মেয়েকে এভাবে ফেলে রেখে যায়? তুই চলে গেলে ওর কি হবে তুই ভেবে দেখ। অনিও তো তাহলে আমাদের মতো বেড়ে উঠবে। তুই কি সেটা চাস বল? তুই কি ওর কান্না শুনতে পাচ্ছিস না? অনি তোর মেয়ে। সবার কথা বাদ দিয়ে ওর জন্য থেকে যা। মেনে নে পরিস্থিতিটাকে। আকশির সাথে বিয়ে হলে তুই অনেক সুখী হবি। সাফান কথা শেষ করে পাশে তাকাতে দেখলো ফিহা নেই, কারণ ফিহা দৌড়ে অনেক কাছে যাচ্ছে। আকশি চোখের পানি মুছে উল্টো দিকে ঘুরছে রুমে যাওয়ার জন্য। ঠিক তখনই কেউ ছো মেরে ওর থেকে অনেকেই কেড়ে নিল। অনি তার কোলে গিয়ে শান্ত হয়ে গেল। সামনে তাকাতেই আকশি দেখতে পেল ফিহা অনিকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে সারা মুখে চুমু খাচ্ছে। কি হয়েছে আমার মাম্মামের? একদম কান্না করবে না। আমি যে তোমার মায়ের সত্যি বাধা পড়ে গেছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কখনো যাব না। আমি বাকি জীবন তোমাদের সাথেই কাটাবো। প্লিজ তুমি কান্না করো না। তুমি কান্না করলে আমার একটু ভালো লাগে না। টেবলেট সামনে এসে দাঁড়ালো। করুণ চোখে ফিহার দিকে তাকিয়ে পুরো ঘটনা বোঝার চেষ্টা করছে। আকশি অভিমান করে নিজের রুমে চলে গেল। ফিহা মুচকি এসে অনিকে বলল, তোমার বাবা আমার উপর ভীষণ রাগ হয়েছে। এবার তোমার দাদু ভাইও বাবার রাগ ভাঙাতে আমার দফা দফা হয়ে যাবে। ট্যাবলেট তুই এভাবে তাকিয়ে আছিস কেন? তোদের ছেড়ে কোথাও যাচ্ছি না আমি। মায়ার বন্ধন ছেড়ে যেতে যখন পারবে না, তাহলে এত কিছু করার কি দরকার ছিল? এবার আঙ্কেল ও আকশির রাগ ভাঙাতে তোমার মাথার ঘাম পায়ে ফেলতে হবে। তখন বুঝবে কত ধানে কত চাল। ফিহা প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু মুচকি এসে আদিয়াতের কথা হজম করে নিল। সাফানকে উদ্দেশ্য করে বলল, সাফান আমার লাগেজ নিয়ে ভেতরে চলে আয়। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। শ্বশুর বাড়ির বাচ্চা ফেলে কোথায় যাব? সবাই আমাকে বাজে মেয়ে বলবে। আমি আসছি। যাক বাবা, শেষ পর্যন্ত তোর সম্মতি খুললো।
না, এই বাচ্চাটাকে ছেড়ে ফিহা কিছুতেই থাকতে পারবে না। আজ একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। মায়া নামক বস্তুটা থেকে এত তাড়াতাড়ি ছাড়া পাওয়া মোটেও সম্ভব নয়। মনে মনে আল্লাহকে ডাকছে ফিহা। বাকি দুই মিস্টার চৌধুরীর রাগ কি করে ভাঙাবে এখন তার জন্য? অনি নিজের ছোট ছোট হাত দিয়ে চোখ টলছে। পাশে ট্যাবলেট অনির শাড়ির আঁচল ধরে বসে আছে। ফিহা খুশি মনে অনিকে জড়িয়ে ধরে কপালে কপাল ছেঁকানো। 3 মাস পর সময় বহমান, সে তার নিজ গতিতেই চলবেই। শুধু সময়ের সাথে পরিস্থিতি নামক বস্তুটা বদলে যায় নানাভাবে। পাওয়া না পাওয়ার হাজার আক্ষেপ নিয়ে ছুটে চলে আমাদের জীবন। আকশি ও ফিহার বিয়ের 2 মাস 24 দিন চলছে। স্বামী, বাচ্চা ও ট্যাবলেট ও শ্বশুর নিয়ে ছোট একটা সংসার ফিহার, যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। 3 মাস আগের ঘটনায় দুই চৌধুরীর রাগ ভাঙাতে ফিহাকে বেশ নাকানি চোবানি খেতে হয়েছে। হাজার মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে টানা 5 দিন পর ফিহা, আকশি ও আনিস চৌধুরী রাগ ভাঙাতে সক্ষম হয়েছে। তখনকার কথাগুলো মনে পড়লেই ফিহা আনমনে হেসে ওঠে। আকশি, আনিস চৌধুরী ফিহার সাথে কথা বলতো না, মুখটা গম্ভীর করে রাখতো। অবশেষে ফিহা বিয়েতে রাজি হলো। সব ঠিক হয়ে যায়। ঘরোয়াভাবেই বিয়ে হয়ে যায় আকশি ও ফিহার। যারা জানতো ফিহা চৌধুরী বাড়ির বউ, তারাই শুধু বিয়েতে উপস্থিত ছিল। আব্দুল সাহেব, আনিস চৌধুরী, সাফান ও আদিয়াত, এই 4 জনের সামনে পবিত্র বন্ধনে আবদ্ধ হয় ফিহা ও আকশি। আজ ফিহা সত্যিকারের মিসেস চৌধুরী। আকশি সারাদিন অফিস সামলায় আর ফিহা বাসায় থেকে সংসার। পুরো অফিসের মানুষ জানে ফিহা ও আনিসের বিয়ে 2 বছর আগে হয়েছে। তাদেরকে বিয়ের ব্যাপারটা জানানো হয়নি। জানলে হয়তো কিছু আজাইরা পাবলিক ফিহাকে নানাভাবে বিরক্ত করতে উঠে পড়ে লাগতো। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। দোলনায় অনেক ঘুমোচ্ছে। ফিহা বেডে বসে একটা বিশাল বড় ছবির অ্যালবাম উল্টে পাল্টে দেখছে। এই অ্যালবামটা ফিহার বিয়ের দিন আদিয়াত গিফট করেছিল। আদিয়াতের মোবাইলের ক্যামেরার বিভিন্ন সময়ে আকশি, ফিহা ও অনির তোলা সেই ছবিগুলো আছে। আরও অনেক ছবি তুলেছিল ওদের অগোচরে। সেগুলো বের করে একসাথে অ্যালবাম করে ফিহাকে গিফট করেছিল। ফিহা প্রথমবার ছবিগুলো দেখে পুরো শকড হয়েছিল। গুরুত্বপূর্ণ মোমেন্টের ছবিগুলো আজ স্মৃতি। না চাইতে অনেক কিছু পেয়ে গেছি আমি। আমার মতো একটা মেয়েকে এত ভালোবাসা তুমি, সেটা আমি কখনো ভাবিনি। যেদিন সাফন ঠিক কথা বলেছিল তুমি আমায় অনেক ভালো রাখবে, আজ ভেবে দেখলাম সাফান সত্যি বলেছে। আমি যদি তোমাকে ছেড়ে সেদিন চলে যেতাম তাহলে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় ভুল করতাম। আমি কতটা বোকা কাজ করতে বসেছিলাম। পুরোনো কথাগুলো ভাবলে নিজের প্রতি রাগ উঠে। তাও তুমি আমাকে খুশি মনে মেনে নিলে। জানো, এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয় নিজেকে। একটা মিথ্যে সম্পর্ক দিয়ে শুরু হয়ে আজ সত্যি সম্পর্কে বাধা পড়ে গেছি। ফিহা আপন মনে বিড়বিড় করে কথা বলছে। হঠাৎ করে ঘুম থেকে উঠে গেল অনি। অনি এখন দাঁড়াতে পারে, নিজ চেষ্টায় এক পা করে হাঁটতেও পারে। তবে 2-1 পা হেঁটে ধপ করে পড়ে যায়। মুখে সব সময় মা, বাবা, দাদা। এখনো ঘুম থেকে উঠে মা মা করে চিৎকার করে কাঁদছে। ফিহা জলদি করে অনিকে কোলে তুলে নিল। অমনি সে চুপ হয়ে গেল। অনি যেদিন প্রথমবার ফিহাকে মা বলে ডেকেছিল, ফিহা মনে হয় খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। মা ডাকটা যে কি সেটা একমাত্র যার সন্তান নেই সে বোঝে। অনির মুখে মা ডাক শুনে ফিহা নিজেকে সার্থক মনে করে। আমার ছোট্ট পরিটা উঠে গেছে। এখন আমার মামুনি কি খাবে? কি খাবে? মনে পড়েছে, এখন আমার মাম্মা পেটের ভর্তি সুজি খাবে। আমার লক্ষ্মী মামুনি, খাওয়ার সময় একটু দুষ্টুমি করবে না। আমি তোমার মা, একবার বলে মুখ ব্যথা করতে হবে না। এই চৌধুরী বাড়ির সাথে পরিচয় তো তোমার জন্যই মামুনি, নয়তো আজ কোথায় থাকতাম আল্লাহ জানে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি এখন আমার এই ছোট্ট পরিটাকে সত্যিকারের মা। এই ট্যাবলেট গেল কোথায়? ও কি তো অনেকক্ষণ ধরে দেখছি না। এদিক সেদিক তাকিয়ে ফিহা ট্যাবলেটকে খুঁজতে লাগলো। অনিয়াকে কষ্ট করে আধা ফিটার সুজি খাইয়ে নিচে নেমে এলো। অনিকও কোলে নিয়ে রান্নাঘরে গেল। 2 কাপ চা তৈরি করে শ্বশুর আনিস চৌধুরী রুমে গেল ফিহা। আসবো বাবা? আরে বোমা এসো, আমি না বলেছি তোমার অনুমতি নিতে হবে না। এই পুরো বাড়ি এখন তোমার দায়িত্বে, তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো। আপনার চা। রুমে এসে 1 কাপ চা আনিস চৌধুরীর দিকে বাড়িয়ে দিল। অনিকে পাশে বসিয়ে ফিহা আর 1 কাপ হাতে তুলে নিল। আজকে এখন আসছে না কেন? অনির আব্বুর কথা বলছেন বাবা? অনির আব্বু তো বললো আজ আসতে একটু দেরি হবে, গুরুত্বপূর্ণ মিটিং আছে আজ। সাফান
ফোন করে আমায় বলে দিয়েছে। আমি তো সবকিছু সামলাতে পারিনি। এখন প্রথম থেকে সব গুছিয়ে নিচ্ছেন তিনি। তুমি আমাদের জন্য যা করেছো তাই বা কম কিসের? তোমাকে তার যথাযথ মর্যাদা দিতে পারি, আমি এখন মরেও শান্তি পাবো। তোমার যদি আশিকের বউ না করতে পারতাম তাহলে সারা জীবন নিজের ভিতরে অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকতাম। তোমার সংসার আল্লাহ চৌধুরী বাড়িতেই লিখে রেখেছে, তুমি কি আর এসব ছেড়ে যেতে পারবে বৌমা? একটা প্রবাদ আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। আমাকে আল্লাহ অনের আম্মুর জন্য বানিয়েছে, আমি কি অন্য বাড়িতে যাব বাবা? তার বাম পাজরের হাত থেকে আমি তৈরি। 7 সমুদ্র 13 নদী ওপারে থাকলেও তার জন্য আমাকে এখানে আসতেই হতো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তিনি আমার কাছে আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছেন। এবার শান্তিতে চোখ বুঝতে পারলেই আমার মুক্তি। ছোট ছেলে সংসার রেখে মরতে পারছি, এটা এবার কম কিসের? আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম, আমি ভেবেছি আশিকি কখনো আমার বুকে ফিরে আসবে না। বাবা, ট্যাবলেট কোথায়? ট্যাবলেটকে আমি সার্ভেন্টের সাথে বাজারে পাঠিয়েছি। বাড়িতে থাকতে থাকতে ও বোর হয়ে যাচ্ছে, তাই ভাবলাম বাজার থেকে ঘুরে আসুক, ভালো লাগবে। বাবা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ মা, বলো। আপনার এত নাম থাকতে কুকুরটার নামটা ট্যাবলেট কেন রাখলেন? আজকে ট্যাবলেট খেতে ভীষণ পছন্দ করত। যেখানে ট্যাবলেটের পাতা দেখতো সেখান থেকে খেয়ে নিত। ওর জন্য ওষুধের পাতা লুকিয়ে রাখতাম, তারপরও খুঁজে নিয়ে খেয়ে নিত। একবার সমস্যা হয়ে গেল, কিছুদিন হসপিটালে অ্যাডমিটও ছিল। ইনজেকশনে ভয় দেখিয়ে এই ট্যাবলেট খাওয়ার অভ্যাস ছাড়িয়েছি। যেহেতু ওর পছন্দ ছিল ট্যাবলেট, তাই যখন কুকুর ছানা কিনে আনলাম তখন এটার নাম ট্যাবলেট রেখে দিলাম। ছোটবেলার কথাগুলো মনে হলে এখন লজ্জা পায় আজকি। অদ্ভুত, কেউ ট্যাবলেট খেতে এত পছন্দ করে? আমার তো দেখলেই ভয় করে, এত বড় বড় এগুলো গিলেও কষ্ট। আনিস চৌধুরী বিনিময়ে মুচকি হাসলো। অনি তার দাদা ভাইয়ের সারা বেড জুড়ে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কখনো এটা ধরে তো কখনো ওইটা। পুরো রুম জুড়ে তার রাজত্ব। বড্ড দুষ্টু হয়ে গেছে সে, কারো কথা শোনে না। এটা টান দিয়ে ফেলে দিবে, ওইটা ছুঁড়ে মারবে, ফিহাকে জ্বালিয়ে মারে, তবুও ফিহা একটুও বিরক্ত হয় না। মিনিটের মধ্যে সারা রুম তোড়পাড় করতে ওস্তাদ অনেক দুষ্টুমি করে খিলখিল করে হাসে। মামুনি, এইটা দাদা ভাইয়ের চশমা, ধরে না ভেঙে ফেলবে তো। এত দুষ্টুমি করো কেন তুমি? একদম বাবার মতো হয়েছি। আজকেও এমন দুষ্টুমি করত, ওকে সামলাতে আমার হাল বেহাল হয়ে যেত। অনেক দুষ্ট হবে বাবা, এখনই হামাগুড়ি দিয়ে এটা সেটা ভেঙে ফেলে, বকা দিলে খিলখিল করে হাসে, কোনো কথা শুনে না, ভীষণ বজ্জাত। এখনই যে দুষ্টুমি করে, আরো বড় হলে আল্লাহ জানি কি করবে। আনিস চৌধুরী অনিকে কোলে বসিয়ে দিলেন। অনি থাবা মেরে তার থেকে খালি চায়ের কাপটা নিয়ে নিল। কাপ হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। মামুনি, রেখে দাও। থাকবো মা, ভেঙে ফেললেন, নতুন কিনে নিব। তার জন্য নয় বাবা, ভেঙে গেলে কাচের টুকরো দিয়ে ব্যথা পাবে তো। আনিস চৌধুরী অনির সাথে সময় দিতে লাগলো। আজকাল দিনগুলো তার ভালোই যায়। সারাদিন অনির সাথে হেসে খেলে কাটায়। ফিহা নিজ হাতে রান্না করে। ট্যাবলেট অনিকে পাহারা দেওয়া, ওর সাথে খেলা করা, সারা বাড়ি ঘুরে দেখা নিয়ে ব্যস্ত থাকে। সবার দিন আনন্দে কাটে। বর্তমানে অনির হাতের কাপটা বেডে ফেলে দাদা ভাইয়ের চোখ থেকে চশমা কেড়ে নিল। না অনি, তুমি বাবাকে বড্ড বেশি জ্বালাতন করছো, চলো তোমার শীতের কাপড় পরিয়ে দেই, এটা তো নষ্ট করে ফেলেছো। আর একটু থাকুক আমার কাছে, তুমি বরং শীতের কাপড় নিয়ে যাও, আমি পরিয়ে দিব। আচ্ছা বাবা, আপনি রাখুন ওকে, আমি রাতের খাবারের ব্যবস্থা করি। একটু সাবধানে রাখবেন, চোখের আড়ালে হলেই দুষ্টুমিতে মেতে উঠবে। আমি শীতের কাপড় দিয়ে যাচ্ছি। অনি শীতকালের কাপড় দিয়ে ফিহা কিচেনে রান্না করতে চলে গেল। দিনকাল ভীষণ ভালো কাটছে তাদের। আদিয়াত এখন নিজেদের ব্যবসা সামলায়। 1 মাস পর আদিয়াত ও অনন্যার বিয়ে। সাফান চৌধুরী কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করে, সব সময় আকশির সাথে থাকে। সাফান চাকরিতে যোগ দেওয়ার কিছুদিন পর ছোটখাটো অনুষ্ঠান করে সারার সাথে বিয়ে হয়েছে। সারার বাবা অবশ্য এই বিয়েতে প্রথমে মত দিতে চায়নি, কিন্তু আকশি ও ফিহা অনেক বুঝিয়ে শুনিয়ে বিয়েতে রাজি করেছে।
রিয়ানা এখন জেলে। দুধের ফিল্টারে ঘুমের ঔষধ পেয়ে পুলিশের কাছে প্রমাণসহ কমপ্লেন করেছে আকশি। রিয়ানা যাতে টাকা দিয়ে বের না হতে পারে তার জন্য ডাবল টাকা দিয়ে পুলিশকে হাত করে রেখেছে আকশি। সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে অফিস থেকে ফিরল আকশি। ট্যাবলেট ড্রয়িং রুমের আশেপাশে ঘুরঘুর করছে। অনি এখনো আনিস চৌধুরীর কাছে আছে। এই সময়টা অনি ওর দাদার কাছেই থাকে। আকসি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ড্রেসিং টেবিলের ওপর ধোঁয়া ওঠা গরম কফি। মুচকি হেসে মগ হাতে নিয়ে চুমুক দিল। অমনি সারাদিনের ক্লান্তি উধাও হয়ে গেল। এই 2.5 মাসের নেশা হয়ে গেছে এটা। অফিস থেকে এসে ফিহার হাতের বানানো কফি না খেলে ভালো লাগে না। রাতের খাবার একসাথে খেয়ে যে যার যার রুমে ঘুমোতে চলে গেল। ফিহা অনিকে ঘুম পাড়াতে চাইলো, কিন্তু অনি দুষ্টুমি শুরু করেছে। ফিহা অনিকে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। অনি বারান্দার গ্রিল ধরে খেলছে। পেছন থেকে একজোড়া হাত এসে ফিহাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কানের কাছে এসে গুনগুন করে গান গাচ্ছে সে। মিস্টার আকাশী কি গান শুনছে ফিহাকে চলুন আমরাও একটু শুনে আসি। সহে না যাত না তোমার আশায় বসে, মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদি, পুরি আমি আগুনে দিন গেল তোমার পথ চাই, মন বন্ধু সখী গো তোর লাগিয়া, সহে না যাত না তোমার আশায় বসি, মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদি, পুরি আমি আগুনে। গানের গলা খারাপ নয় আকশির। ফিহা মনোযোগ সহকারে স্বামীর গান শুনছে। গান শেষ হতেই ফিহা বেশ কয়েকবার গলা ঝেড়ে বলল, হঠাৎ জনাব গান গাইলো যে? সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে কারো আবার গান গাইতেও মন চায়? না, মন চাইলো তাই গাইলাম। কেন গাইতে পারি না? তা কেমন হলো? চলে কোনো রকম, তবে বেশি ভালো নয়। ফিহা মুখ টিপে হেসে কথাটা বলে পেছন ফিরে তাকিয়ে দেখলো আকশির চোখ দুটো ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকার কিছু হয়নি, যা সত্যি তাই বলেছি। আজ ভালোবাসা মনে হচ্ছে উতলে উঠছে। ঘটনা কি মিস্টার চৌধুরী? কোনো ঘটনা নেই মিসেস চৌধুরী। আমার মন চাইলো আমার বউকে গান শোনাতে, তাই শোনালাম। নাও ধরো তোমার মেয়েকে, আমি বিছানা করব। এখন একটু তাড়াতাড়ি ঘুমাও, নয়তো সকালে অফিসে যেতে চাইবে না। অনিকে আকশির কোলে দিয়ে চলে যেতে নিল। আকশি ফিহার এক হাত ধরে হ্যাঁচকা টান দিতেই আবার সামনে চলে এলো। কি হলো এটা? আমি রুমে যাব। একটু পরে আমরা এখন একসাথে চাঁদ দেখব। মেয়ে ঠান্ডা লেগে যাবে। অনিরাব্বু, তোমার যে মাঝে মাঝে কি হয় আমি বুঝি না। আমাদের মেয়ে অলরেডি কিছু সময় পর ঘুমিয়ে যাবে। আচ্ছা ফিহা, একটু ভাবো তো, গত 4টা মাসে কি থেকে কি হয়ে গেল? কোথায় তুমি ছিলে আর কোথায় আমি? এসব কথা শোনার টাইম নেই আমার। তোমার সাথে এখন কথা শুরু করলে তুমি শেষ করার নামই নিবে না। তারপর দেখা যাবে আগামীকাল অফিসে করতে তোমার কষ্ট হবে। ভালোবাসি মিসেস চৌধুরী, তুমি না এলে হয়তো আমার জীবনটা এলোমেলো হয়ে যেত। আমিও ভালোবাসি মশাই আপনাকে। এখন আপনি কি আমার হাতটা দয়া করে ছাড়বেন? মেয়েটা এখন থাকতে নির্ঘাত ঠান্ডা লেগে যাবে। এখন তো আমার জীবনে নিজের মেয়ের উপর হিংসে হয়। তুমি সবসময় অনেকে নিয়ে থাকো, আমার কথা চিন্তাও করো না। তুমি আবার রাগ করতে পারো। ভুলে যেও না, আমি মিসেস চৌধুরী হওয়ার পেছনে অবদান শুধু আমার মেয়ের, অন্য কারো নয়। তাই ওর সাথে হিংসে করা ছেড়ে দাও। তা ঠিক, এই ছোট্ট পরিটা না থাকলে হয়তো তোমাকে পেতাম না আমি। অনেক বড় হলে কি তুমি ওকে জানাবে আমরা ওর বাবা মা নয়? প্রশ্নই ওঠে না। অনি আমার পরিচয় বড় হবে, ও জানবে আমরাই ওর বাবা মা। বড় হয়ে যদি অন্য কারো থেকে জানে তাহলে জানো, কিন্তু আমরা কখনো জানাবো না। এতে অনি নিজের সাথে যুদ্ধ করা শুরু করবে, হীনমন্যতায় ভুগবে। আমি সেটা কখনোই চাই না।
তোমাকে আমি এর জন্য এত ভালোবাসি মিসেস চৌধুরী। সাথে আমাদের ছোট্ট মামুনি তো আছে, তোমরাই আমার এখন সব। আমিও। আকশি ও ফিহা দুইজন চোখ বন্ধ করে অনির মাথায় চুমু খেলো। ফিহা অনিকে এক হাতে জড়িয়ে রেখেছে আর আকশি ওদের দুইজনকে এক হাতে জড়িয়ে ধরেছে। আর অনি পরি অন্যদিকে তাকিয়ে আছে। ভালো থাকুক এইরকম ছোট্ট পরিবারগুলো, সেই কামনাই করি আমরা সবাই। ছোট ছোট খুশিগুলো নিয়ে সুখে শান্তিতে বসবাস করুক।